হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকেও কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি পরপর তিনটি ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাগুলো আজকে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমেই আপনারা শুনতে পাবেন আপনার আমার পরিচিত একটি মুখ। সুদূর ভারত থেকে আমাদেরকে এর আগেও ঘটনা পাঠিয়ে দিয়েছেন সুকান্ত দেব ভাই। হ্যাঁ, সুকান্ত দেবের পিশাচ নামক একটি ঘটনা আজকে শুনতে পাবেন। আশা করি এই ঘটনাটি আপনাদেরকে ভয়ের এক অন্য জগতে নিয়ে যাবে। সত্যিই অসাধারণ একটি ঘটনা সুকান্ত দেব ভাই আমাদেরকে আজকে লিখে পাঠিয়েছেন। তো এরপর আপনারা শুনতে পাবেন আমাদের আরেকজন লিসেনার, আমাদের আরেকজন বন্ধু রিপন মাহমুদের কবরস্থানের বুড়ো নামক একটি দুর্দান্ত রহস্যময় একটা ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এরপর তৃতীয় যে ঘটনাটি থাকছে সেটি হচ্ছে আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু নয়ন ভাইয়ের বাচ্চা প্রেতাত্মা নামক একটা দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আশা করি সব মিলে আজকে আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই এপিসোডটি। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে এর পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে আগ্রহী তাদের কাছে কিন্তু দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনার সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি সুকান্ত দেব ভাইয়ের পিশাচ নামক সেই ভয়ঙ্কর ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। লিখছেন ইমরান ভাই ও ভূত আড্ডার সকল লিসেনার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমার নাম সুকান্ত দেব। আপনারা অনেকেই আমাকে চিনে থাকবেন। ভারতের দক্ষিণ দিনাজপুরে আমার বাড়ি। এর আগে ভূত আড্ডায় আমার দুইটা ঘটনা শেয়ার করা হয়েছে। 54 নং এপিসোডে কাফের জিনের প্রতিজ্ঞা এবং 61 নং এপিসোডে নরখাদক শিরোনামে দুইটা ঘটনা শেয়ার হয়েছে। যারা এই ঘটনাগুলো এখনো শোনেননি চাইলে ঘটনা দুইটা শুনে আসতে পারেন। আপনারা ঘটনা দুইটাকে অনেক পছন্দ করেছেন। বিশেষ করে ইমরান ভাইকে ধন্যবাদ জানাই আমার ঘটনাটা এত সুন্দর করে পড়ে শোনানোর জন্য। আমি আরো আগে ঘটনা লিখে পাঠাতাম, কিন্তু কর্মব্যস্ততার কারণে লেখার সময় পাইনি, তাই আজ সময় করে ঘটনা লিখতে বসলাম। ঘটনাটা আমার বন্ধু নবদ্বীপের কাছ থেকে সংগ্রহ করেছি। ইমরান ভাই, এই ঘটনায় কারো নাম জানা যায়নি, তাই ঘটনাটা অন্য নাম ব্যবহার করব, কারণ ঘটনাতে নাম উল্লেখ করলে ঘটনাটা বুঝতে সুবিধা হবে। ইমরান ভাই, তাহলে আজকের ঘটনা শুরু করছি। এই ঘটনাটা অনেক বছর আগে ঘটেছিল। এই ঘটনাটা ঘটেছিল ভারতের মেদিনীপুরের কোনো এক জায়গাতে। মেদিনীপুরের একটা গ্রাম, আয়তনে গ্রামটা বেশ বড়। গ্রামের রাস্তাঘাট সব কিছু মাটির। গ্রামটা সবুজ গাছপালায় ঘেরা। গ্রামের রাস্তার দুই পাশ দিয়ে বড় বড় গাছ। গ্রাম থেকে শহরের দূরত্ব অনেক। মানুষ একদম সাধারণভাবে জীবনযাপন করত। সেই গ্রামের সবাই হিন্দু ছিল। গ্রামে দুইটা মন্দির ছিল, একটা মন্দির বড় আর একটা ছোট মন্দির। বড় মন্দিরে বড় করে পূজার আয়োজন করা হতো। বড় মন্দিরে পুরোহিত ছিল একজন যুবক, তার নাম দীপক। আর ছোট মন্দিরের পুরোহিত ছিল একজন বয়স্ক লোক,
এক রাতে গ্রামে একটা ঘটনা ঘটে। রাতের সময় তখন আনুমানিক মাঝরাত। গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে একজন সবার নাম ধরে ডাকে, কিন্তু ঘর থেকে বের হয়ে দেখে বাইরে কেউ নেই। বাড়ির মানুষগুলো অনেক রেগে যায়। তারা ভাবে হয়তো কেউ দুষ্টামি করে এমনটা করেছে। সকালবেলায় একজন আরেকজনকে রাতের বেলায় ঘটে যাওয়া বিষয়টা বলে। তখন সবাই জানায় সবার বাড়িতেই একই ঘটনা ঘটেছে। কেউ একজন সবার নাম ধরে ডাক দেয়, কিন্তু ঘর থেকে বের হওয়ার পর আর কাউকেই দেখা যায় না। সবাই ভেবে নেয় গ্রামের দুষ্ট ছেলেগুলা এমন দুষ্টামি করছে হয়তো। এই জন্য গ্রামের কয়েকজন ছেলেকে এই বিষয়ে জিজ্ঞাসা করে। তাদেরকে রাগারাগি করা হয়। ছেলেগুলো জানায় তারা এই কাজ করেনি। তো এমনভাবে আরো কিছুদিন কেটে যায়। এক রাতে বিকাশবাবুকে কেউ একজন ডাক দেয়। বিকাশবাবু শুনতে পায় তার পাশের বাড়ির এক ভাই তাকে ডাকছে। বিকাশবাবু উঠে বাইরে বের হয়, কিন্তু বিকাশবাবু বাহিরে কাউকেই দেখতে পায় না। সে তার সেই ভাইয়ের নাম ধরে ডাক দেয়, কিন্তু কোনো জবাব আসে না। বিকাশবাবু এবার বেশ বিরক্ত হয়ে যায়। সে জোরে জোরে তার নাম ধরে ডাক দেয়। এবার বিকাশবাবু বাড়ির উঠোনে গিয়ে দাঁড়িয়ে কিছু সময় এদিক ওদিক দেখতে থাকে। রাতের বেলায় চারপাশটা বেশ অন্ধকার। বিকাশবাবু বাড়ির পেছনে একটা বড় বেল গাছ আছে। এরপর সে ঘরে চলে যায়। ঘরে গিয়ে সে শুয়ে পড়ে। মনে মনে ভাবে সকালবেলায় সে তার ভাইকে আচ্ছা রকম করে কিছু কথা শোনাবে। এত রাতে ফাজলামি করার মানে কি? বিকাশবাবু শুয়ে শুয়ে কথাগুলো ভাবতে থাকে। তার পাশে তার স্ত্রী শুয়ে আছে। বিকাশবাবুর চোখে ঘুম চলে আসে, আর তখন আবারও সে সেই ডাকটি শুনতে পায়। এবার সে শুনতে পায় তার সেই ভাই আবারও তাকে ডাকছে। বিকাশবাবু কোনো উত্তর না দিয়ে সোজা দরজা খুলে বের হয়ে আসে। সে উঠানে এসে দাঁড়ায়, কিন্তু এবারও কাউকে দেখতে পায় না। বিকাশবাবু ভীষণ রেগে যায়। সে মনে মনে গালি দেয়। বিকাশবাবু বাড়ির ভেতরেই খুঁজতে থাকে কেউ আছে কিনা, কিন্তু সে কাউকেই খুঁজে পায় না। সে আবারও ঘরে চলে আসবে, ঠিক তখনই তার চোখ যায় বাড়ির পেছনে বড় বেলগাছের দিকে। বেলগাছটা বিকাশবাবুর ঘরের পেছনের দিকেই ছিল। বেলগাছটা বড় হওয়ায় বাড়ির উঠানে দাঁড়ালেই গাছটা দেখা যায়। বেলগাছটার দিকে নজর যেতেই ভয়ে বিকাশবাবুর আত্মা যেন কেঁপে ওঠে। কারণ বিকাশবাবু একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পেয়েছিল। সে দেখে বেলগাছের মাথায় একটা সাদা শাড়ি পরা মহিলা বসে আছে। মহিলাটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুইটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে, কারণ চোখের মাঝে মনে হয় আগুন জ্বলছে। তখন বিকাশবাবু চিৎকার করবে, ঠিক তখনই সেই মহিলাটা তার একটা হাত বাড়িয়ে বিকাশবাবুর গলা চেপে ধরে। মহিলাটি বেলগাছের উপর থেকেই হাতটা বড় করে বিকাশবাবুর গলা চেপে ধরেছিল। বিকাশবাবু ভয়ে চিৎকার করতে পারছিল না। প্রচণ্ড ভয়ে সে একটা সময় অজ্ঞান হয়ে যায়। ভোরবেলায় তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখে বিকাশবাবু অচেতন হয়ে উঠানে পড়ে আছে। বিকাশবাবুর স্ত্রী তাকে ঘরে নিয়ে যায়। কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসে। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে রাতের ঘটনা। বিকাশবাবু তার স্ত্রীর কথা শুনে প্রচণ্ড ভয় পায়। বিকাশবাবুর জ্বর চলে আসে। জ্বরে বিকাশবাবুর শরীর প্রায় পুড়ে যাচ্ছিল। তার স্ত্রী মন্দিরের পুরোহিতের কাছে যায় আর তাকে বাড়িতে নিয়ে আসে। পুরোহিত মশাই সব শুনে বিকাশবাবুর চিকিৎসা করে। বিকাশবাবুকে ঝাড়ফুঁক করে দেয় এবং সাবধানে থাকতে বলে। পুরোহিত মশাই বিকাশবাবুর হাতে একটা লাল সুতা বেঁধে দিয়ে যায়। সেদিন বিকেলের মধ্যেই বিকাশবাবুর জ্বর কমে যায়। তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। বিকাশবাবুর সাথে ঘটে যাওয়া ঘটনাটা কয়েকজন জানতে পারে। তারা জানায় হয়তো কোনো খারাপ প্রেতাত্মা ভয় দেখিয়েছে। বিকাশবাবুও সেটাই মনে করে, কিন্তু এসব ধারণা ছিল সম্পূর্ণটাই ভুল। গ্রামবাসীর জন্য আরো
অনেক ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এক রাতে গ্রামের একজন বেশ রাত করে বাড়ি ফিরছিল। সেদিন আবার বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে রাস্তাঘাট কাদায় মাখামাখি হয়ে গিয়েছিল। একদিকে অন্ধকার, তার উপর আবার রাস্তায় কাদা। হাঁটতে খুবই অসুবিধা হচ্ছিল। তিনি সাবধানেই হাঁটছিল। গ্রামের রাস্তায় বেশ অনেকটা জায়গা ফাঁকা। সেখানে রাস্তা দুই পাশে দুইটা বড় পুকুর আছে। আশেপাশে কোনো বাড়িঘর নেই। ৪-৫ মিনিট হাঁটার পর বাড়িঘর। লোকটা সেই পুকুরের কাছে চলে আসে। পুকুরের কাছে আসতেই লোকটা একটা অদ্ভুত জিনিস দেখে। লোকটা দেখে পুকুরের উপরে একটা বড় বাড়ি। লোকটা বেশ অবাক হয়, কারণ এইখানে তো কোনো বাড়ির ঘর নেই। আর এমন বাড়ি এই গ্রামে কেন? আশেপাশের ১০ গ্রামেও এমন বাড়ি নেই। লোকটা ভাবে সে রাস্তা ভুল করে অন্য কোথাও হয়তো চলে এসেছে। লোকটা দাঁড়িয়ে বাড়িটার দিকে কিছু সময় তাকিয়ে থাকে। চারদিকে অন্ধকার থাকলেও বাড়িটা আলোয় জ্বলজ্বল করছিল। লোকটা অবাক হওয়া থেকে এবার ভয় পেতে শুরু করে। হঠাৎ করে লোকটা পুকুরে কিছু পড়ার শব্দ পায়। পুকুরের দিকে তাকিয়ে দেখে সেখানে কিছুই নেই, তবে বড় কিছু একটা যে পুকুরের মধ্যে পড়েছে সেটা পানির ঢেউ দেখেই বোঝা যাচ্ছে। লোকটা এবার ভীষণ ভয় পেয়ে যায়। লোকটা আর দাঁড়িয়ে না থেকে হাঁটা শুরু করে। অন্ধকার আর রাস্তা ভালো না থাকার কারণে জোরে হাঁটতেও পারছিল না। তারপর লোকটা যতটা জোরে পারা যায় হাঁটছিল। হাঁটার সময় লোকটার মনে হয় কেউ একজন তার পিছনে হামাগুড়ি দিয়ে আসছে, কারণ রাস্তায় কাদা থাকার কারণে একটা শব্দ হচ্ছিল। লোকটা এবার পেছনে ফিরে দেখে, কিছুই দেখা যায় না। কিন্তু না, লোকটা একবার পিছনে ফিরে দেখে এই ভেবে যে কিছু দেখতে পাওয়া যাবে কিনা, কিন্তু না, কিছুই দেখা যায় না। লোকটা আবারও হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর আবার একটা শব্দ শোনা যায়। মনে হচ্ছে কেউ লাফিয়ে লাফিয়ে যেন পিছনে পিছনে আসছে। লোকটা ভয়ে ভয়ে আবারও পিছনে ফিরে তাকায়, কিন্তু এবার লোকটা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। লোকটা দেখতে পায় একটা সাদা গরু লাফিয়ে লাফিয়ে তার দিকে আসছে। অন্ধকারের মধ্যেও গরুটার শরীর থেকে মনে হয় একটা আলো বের হচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই গরুটা তার কাছে চলে আসে। গরুটা তার কাছে আসতেই সে ভয়ে চিৎকার করতে যাবে, তখনই গরুটা অদৃশ্য হয়ে যায়। লোকটা বুঝতে পারে সে কোনো খারাপ জিনের পাল্লায় পড়ে গেছে। লোকটা মনে মনে তন্ত্রমন্ত্র যা জানে তা পড়তে থাকে। লোকটা দৌড়াতে শুরু করে দেয়। কিছু দূর যাওয়ার পর লোকটা দেখতে পায় সে আবারও ওই বাড়িটার কাছেই চলে এসেছে। লোকটা আরো জোরে জোরে দৌড়াতে শুরু করে, কিন্তু যতই দৌড়াক লোকটা বারবার একই জায়গাতেই ফিরে আসছে। লোকটা বুঝতে পারে সে বিপদে পড়ে গেছে। লোকটার তখন ভয়ে করুণ অবস্থা। হঠাৎ করে আরো ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যায়। লোকটা দেখে পুকুরের পানিতে অস্বাভাবিক ভাবে হচ্ছে। লোকটা সেদিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে লোকটা দেখতে পায় পানির নিচ থেকে অনেকগুলো সাদা গরু উঠে আসছে। গরুগুলো দেখতে অনেক বড় বড় ছিল। একটা সাধারণ গরুর থেকে প্রায় অনেক বড়। সবগুলো গরু সাদা ছিল আর শরীর থেকে একটা আলো যেন বের হচ্ছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে লোকটা আবারও দৌড় দেয়। লোকটা দৌড়াতেও পারছিল না, বারবার পড়ে যাচ্ছিল। পড়ে গিয়ে শরীরে অনেক ব্যথা পায়। লোকটা একবার পিছনে তাকিয়ে দেখে গরুগুলা তার দিকেই ছুটে আসছে। এবার লোকটা আরো জোরে জোরে চিৎকার করে আর দৌড়াতে শুরু করে। একসময় সে একটা বাড়ির কাছে চলে আসে। লোকটার চিৎকার শুনে সেই বাড়ি থেকে একজন লোক বের হয়ে আসে। লোকটা তখন সেই বাড়ির সামনে গিয়ে আবারও পড়ে যায়। বাড়ি থেকে বের হয়ে আসা লোকটা তাকে ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। তারপর তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন লোকটাকে সবকিছু জানায়। লোকটা অনেক ভয় পেয়েছে, তারপরও লোকটাকে কয়েকজন মিলে তার বাড়িতে দিয়ে যায়। এই ঘটনার পর লোকটা খুবই অসুস্থ হয়ে যায়। অনেক ভয় পাওয়ার কারণে লোকটা অল্প দিনের মধ্যেই মারা যায়। এই ঘটনাটা গ্রামের সবাই জেনে যায়। অনেকে বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস করে না। এই ঘটনাটার পর মাসখানেক আর কারোর সাথে কোনো ঘটনা ঘটে না।
মাসখানেক পরে আবারও ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। আর এই ঘটনাটা ঘটে বড় মন্দিরের পুরোহিত দীপকের সাথে। এক রাতে পূজার কারণে দীপক মন্দিরে থাকার জন্য সিদ্ধান্ত নেয়। দীপক মন্দিরের পাশে একটা ছোট্ট ঘর আছে, সেখানেই রাতে ঘুমায়। হঠাৎ মাঝরাতে দীপকের ঘুম ভেঙে যায় একটা শব্দে। দীপক ভাবে হয়তো কোনো চোর এসেছে মন্দিরে চুরি করার জন্য। দীপক উঠে আস্তে আস্তে মন্দিরের কাছে যায়, কিন্তু সেখানে কিছুই দেখতে পায় না। দীপক মন্দিরের বাইরে গিয়ে দেখতে চায়, আর তখনই দীপক খেয়াল করে পায়ের নিচের মাটিগুলো যেন কেঁপে কেঁপে উঠছে। সেই সাথে কারো পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, কেউ একজন যেন এদিকেই আসছে। দীপক বুঝতে পারে কোনো মানুষের হাঁটার আওয়াজ এমন হবে না, আর হাঁটার কারণে এমনভাবে মাটি কেঁপে উঠবেও না। দীপক ছিল খুবই সাহসী, আর তাছাড়া দীপক গ্রামের মানুষের জিন ভূত তাড়ানোর এসব কাজও করত। দীপক সিদ্ধান্ত নেয় জিনিসটা কি সেটা দেখবে। দীপক মন্দির থেকে বাইরে বের হয়ে আসে। বাইরে বের হতেই দীপক দেখে একটা বিশাল দেহের জন্তু হেঁটে হেঁটে আসছে, আর তার হাঁটার কারণে মাটি যেন কেঁপে উঠছিল, আর সেই সাথে আওয়াজও হচ্ছে। জন্তুটা ছিল দেখতে খুবই ভয়ঙ্কর, পুরো শরীরে কালো কালো লোমে ভরা, আর মানুষের মতো দুইটা হাত দুইটা পা, তবে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। দীপক একটু আড়ালে লুকিয়ে পড়ে। তারপর সেই জন্তুটা আস্তে আস্তে মন্দিরের কাছে চলে আসে। মন্দিরের কাছে এসে কিছু সময় থেমে যায়, তারপর আবার হেঁটে হেঁটে চলে যায়। দীপক জন্তুটার পিছু নিতে চায়, কি যেন ভেবে আর পিছু নেয় না। দীপক তখন আড়ালেই লুকিয়ে আছে। জন্তুটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। দীপক কিছুটা ভয়ও পায়। হঠাৎ করে দীপক তার কাঁধে একটা গরম নিঃশ্বাস পায়। নিঃশ্বাসটা খুবই গরম। দীপক পিছনে তাকাতেই দেখে সেই বিশালদেহী জন্তুটা তার পিছনেই দাঁড়িয়ে আছে, আর তার গরম নিঃশ্বাস দীপকের শরীরে লাগছে। দীপক হঠাৎ করে এমন দৃশ্য দেখে বেশ ভয় পেয়ে যায়। দীপক খুব কাছ থেকে সেই জন্তুটার চেহারা দেখতে পায়। চেহারাটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। জন্তুটার মুখটা দেখতে গরিলার মতো ছিল, তবে চোখ দুইটা ছিল বেশি ভয়ঙ্কর। চোখ দুইটা অনেক বড় বড় ছিল। দীপক কিছু বুঝে ওঠার আগে জন্তুটা দীপকের ঘাড় চেপে ধরে। তারপর দীপককে এক হাত দিয়ে জোরে একটা আছাড় মারে। দীপক মন্দিরের সামনে এসে পড়ে। দীপক শরীরে অনেক ব্যথা পায়, আর হাত ও পিঠে অনেক ব্যথা করছিল। দীপক ব্যথায় মাটিতে গড়াগড়ি খেতে থাকে। তখন সেই জন্তুটা এক লাফ দিয়ে দীপকের কাছে চলে আসে। দীপককে ধরে আবার একটা আছাড় মারে। এবারের আঘাতটা অনেক মারাত্মক ছিল। দীপকের একটা হাত সেখানেই ভেঙে যায়। দীপক চিৎকার করতেও পারছিল না। মুখে আঘাত লাগার কারণে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে। দীপক সেখানে পড়ে থেকেই গড়াগড়ি খায়। সেই জন্তুটা আবার দীপকের কাছে আসে, আর দীপকের বুকের ওপর একটা পা তুলে দেয়। জন্তুটাকে আটকানোর মতো শক্তি দীপকের শরীরে ছিল না। দীপক তার ধর্মের মন্ত্রতন্ত্র পড়বে সেটাও পারছিল না। দীপক অনেক তন্ত্রমন্ত্র জানতো, কিন্তু তখন সে কোনো কিছুই মনে করতে পারছিল না। সেই জন্তুটা আরো একটা মারাত্মক কাজ করে বসে, যেটা দীপক কখনো ভাবতেও পারেনি। জন্তুটা দীপকের বুকে সজোরে একটা লাথি দেয়। লাথি খেয়ে দীপকের মুখ থেকে একটা মৃদু শব্দ বের হয়। তারপর নাক মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ে। দীপকের শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। দীপক সেখানেই মারা যায়। পরদিন সকালবেলা গ্রামের মানুষ দীপকের মরদেহ মন্দিরের সামনে দেখতে পায়। দীপকের লাশ দেখে মানুষ ভয় পেয়ে যায়, কারণ নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আশেপাশের জায়গাটা যেন শুকিয়ে গেছে। দীপকের হাত পা পুরো শরীর মুচকানো। খুবই কষ্ট পেয়ে মারা গেছে দীপক। কিন্তু গ্রামের মানুষজন বুঝতে পারে না দীপককে এত নিষ্ঠুরভাবে কে হত্যা করবে। গ্রামের মানুষ সবাই কষ্ট পায় দীপকের মৃত্যুতে। দীপককে শেষ বিদায় দেওয়া হয়। কয়েকজনকে সন্দেহ করা হয় দীপকের মৃত্যুর কারণ হিসেবে।
কিন্তু শেষে সবাই বুঝতে পারে দীপকের মৃত্যুটা অন্যভাবে হয়েছে। এমনভাবে দিন যেতে থাকে। ইমরান ভাই, সবাই ভাবতে পারে দীপক তো মারা গেছে, তাহলে এই ঘটনা মানুষ কিভাবে জানলো? দীপক তো এই ঘটনা কাউকে বলে যায়নি। ঘটনাটা কিভাবে জানা গেছে সেটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। দীপক মারা যাওয়ার পর থেকে গ্রামে শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। গ্রামের শেষের যেই বাড়িটা আছে সেই বাড়িতে ঘটে ভয়ঙ্কর ঘটনা। সেই বাড়িতে 5 জন মানুষ থাকতো। ভবেশ, তার মা বাবা, স্ত্রী ও এক মেয়ে থাকতো। এক রাতে হঠাৎ করে ভবেশের স্ত্রী চিৎকার করে ওঠে। ভবেশের স্ত্রী ওয়াশরুমে গিয়েছিল। রাত তখন আনুমানিক মধ্যরাত হবে। ভবেশের স্ত্রীর চিৎকার শুনে ভবেশ, তার মা বাবা সবাই উঠে বাইরে বের হয়। ওয়াশরুমের দিকে যেতেই দেখে একটা বিশাল দেহী জন্তু ভবেশের স্ত্রীর পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর ভবেশের স্ত্রী চিৎকার করছে। সবাই এই দৃশ্য দেখে ভয়ে সামনে যাওয়ার সাহস পায় না। পরে ভবেশের মা ঘর থেকে একটা বটি আর আগুন নিয়ে আসে। তখন ভবেশ ও তার মা বাবা মিলে আস্তে আস্তে সামনে এগিয়ে যায়। ভবেশের মা দৌড়ে গিয়ে জন্তুটার শরীরে বটি দিয়ে আঘাত করে। তখন জন্তুটা একটা বিকট চিৎকার করে ভবেশের স্ত্রীকে ছেড়ে দেয়। ভবেশ তার স্ত্রীকে নিয়ে দূরে সরে যায়, কিন্তু সেই জন্তুটা সেখানেই দাঁড়িয়ে থাকে। তারপর ভবেশ তার মা বাবা ও স্ত্রীকে নিয়ে দৌড়ে বাড়িতে চলে আসে। ভবেশের স্ত্রীর শরীরে বেশ কিছু জায়গায় কেটে যায়। এমনভাবে সেদিন রাতটা পার হয়ে যায়। গ্রামে জানাজানি হয়ে যায় একটা খারাপ কিছু মানুষের ওপর আক্রমণ করছে। সবাইকে সাবধানে থাকতে হবে। সেদিন রাতেই ঘটে আরো ভয়ঙ্কর একটি ঘটনা। তখন সন্ধ্যা হয়েছে মাত্র। ভবেশের স্ত্রী আর মা রান্না করছিল। ভবেশের মা কি একটা কাজে ঘরের মধ্যে যায়, আবার অল্প সময়ের মধ্যেই রান্নাঘরে ফিরে আসে। কিন্তু ফিরে এসে সে যে দৃশ্য দেখে সেটা কেউ কখনোই দেখতেই চাইবে না। ভবেশের মা দেখে তার ছেলের বউ মাটিতে পড়ে আছে, আর তার পাশে গত রাতে সেই জন্তুটা বসে আছে। ভবেশের স্ত্রী মাথাটা আলাদা আর শরীরটা আলাদা। সেই জন্তুটা ভবেশের স্ত্রীর শরীর থেকে মাথা আলাদা করে রেখেছে। তারপর শরীর থেকে রক্ত খেতে থাকে। খুবই ভয়ঙ্কর আর বীভৎস দৃশ্য ছিল সেটা। জন্তুটা ভয়ঙ্করভাবে ভবেশের মায়ের দিকে তাকায়। ভবেশের মা একটা চিৎকার দিয়ে সেখানেই জ্ঞান হারায়। ভবেশের বাবা তখন ঘরে ছিল। চিৎকার শুনে সে বাইরে এসে দেখে ভয়ঙ্কর দৃশ্য। সেও চিৎকার দেয়। চিৎকার শুনে আশেপাশের মানুষ চলে আসে। সবাই এসে এই দৃশ্য দেখে ভয়ে দূরে সরে যায়। পুরো রান্নাঘর রক্তে লাল হয়ে গেছে। তখন সেই যন্ত্রটা সেখানে ছিল না। ভবেশ বাড়ি এসে দেখে তার স্ত্রীর এমন অবস্থা। গ্রামের মানুষের মাঝে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে ভবেশের মায়ের জ্ঞান ফেরে না। সকাল পর্যন্ত অপেক্ষা করেও জ্ঞান ফেরে না। পরে দেখা যায় ভবেশের মা মারা গেছে। ভবেশের বাড়িতে শোকের ছায়া পড়ে যায়। ভবেশের একটা ছোট্ট বাচ্চা আছে। ভবেশের মাকে আর স্ত্রীকে শেষ বিদায় দেওয়া হয়। গ্রামের মানুষ তখন ছোট মন্দিরের পুরোহিতের কাছে যায়। পুরোহিত সবকিছু আগেই শুনেছে। পুরোহিত গ্রামের মানুষকে একটা তান্ত্রিকের ঠিকানা দেয় আর সেখানে যেতে বলে। গ্রামের কয়েকজন মানুষ ওই তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিককে ঘটে যাওয়া সব ঘটনা বলে। সব কথা শুনে তান্ত্রিক একদিন পর গ্রামে যাবে বলে জানায়। তান্ত্রিক সবাইকে রাতের বেলায় সাবধানে থাকতে বলে। গ্রামের মানুষ চলে আসে। একদিন পর তান্ত্রিকও চলে আসে সেই গ্রামে। যারা মারা গেছে তান্ত্রিক তাদের বাড়িতে যায়। তান্ত্রিক গ্রামের কিছু জায়গা ঘুরে দেখে। গ্রামের মাঝে একটা মাঝারি নারিকেল গাছ আছে। সেই জায়গাটা খুবই নির্জন। মানুষজন তেমন একটা আসা যাওয়া নেই সেখানে। সেখানে এসেই তান্ত্রিক থেমে যায়। তারপর নারকেল গাছটা ঘুরে ঘুরে দেখতে থাকে। তান্ত্রিকের সাথে তখন গ্রামের অনেক মানুষও ছিল। সবাই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে দিনের বেলায়। তান্ত্রিক কিছু মন্ত্র পাঠ করে তারপরে কিছুটা সিঁদুর নিয়ে নারকেল গাছটার চারপাশে একটা বৃত্ত করে দেয়।
আর ঠিক তখনই নারকেল গাছটা দুলতে শুরু করে। মনে হচ্ছে এখনই গাছটা ভেঙে পড়ে যাবে। তান্ত্রিক সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। মানুষ দৌড় দিয়ে সেখান থেকে ভয়ে দূরে সরে যায়। সবাই দেখতে পায় নারকেল গাছ থেকে একটা বড় কালো রঙের পাখি উড়ে চলে গেল। কিছু দূরে যাওয়ার পর সবার সামনেই পাখিটা অদৃশ্য হয়ে যায়। তান্ত্রিক তখন গ্রামের মানুষকে বলে সমস্যা কি সেটা সে বুঝতে পেরেছে। রাতের বেলায় সে চেষ্টা করে দেখবে কি করা যায়। তান্ত্রিক 3টা জিনিস চায়। সেই 3টা জিনিস হলো একটা কালো ছাগল আর 2টা মাটির হাঁড়ি। রাতের বেলায় কয়েকজনকে নিয়ে তান্ত্রিক সেই নারকেল গাছটার কাছে যায়। তান্ত্রিকের সাথে যারা গিয়েছিল তাদেরকে তান্ত্রিক ভয় পেতে নিষেধ করে। তান্ত্রিক সবার হাতে একটা সুতো বেঁধে দেয়। তারপর তান্ত্রিক নারকেল গাছটার চারপাশে সিঁদুর দিয়ে বৃত্ত এঁকে দেয়। তান্ত্রিক ছাগলটাকে জবাই করতে বলে আর ছাগলের রক্তগুলো একটা হাঁড়িতে রাখতে বলে, মাথাটা আরেকটা হাঁড়িতে রাখতে বলে। তান্ত্রিকের কথা মতো তাই করা হয়। তারপর তান্ত্রিক সেই জন্তুটাকে হাজির করার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পরও কোনো কাজ হচ্ছিল না। তান্ত্রিক আবার চেষ্টা করে কিন্তু কোনো কাজ হয় না। এমনভাবে অনেক সময় চেষ্টা করার পর সবাই বুঝতে পারে সেখানের মাটিটা কেঁপে কেঁপে উঠছে। সবাই তো ভয় পেয়ে যায়। তান্ত্রিক সবাইকে শান্ত থাকতে বলে। সবাই খেয়াল করে একটা বিশাল দেহী জন্তু তাদের দিকে আসছে। জন্তুটা হঠাৎ করে একটা পাখির রূপ ধারণ করে সেই নারকেল গাছের মাথায় এসে বসে। তান্ত্রিক তখন সবাইকে দূরে সরে যেতে বলে। তারপর তান্ত্রিক মন্ত্র পাঠ করে সেই মাটির হাঁড়িতে ফু দেয়। কয়েকবার এমন করার পর সেই পাখিটা একটা লাল আগুনের গোলা হয়ে হাঁড়িটার মধ্যে ঢুকে যায়। উপস্থিত মানুষগুলো এটা দেখে ভয়ে আরো দূরে সরে যায়। কিছু সময় পর আবার সেই আগুনের গোলাটা গাছের মাথায় গিয়ে বসে। সেখানের মানুষগুলো শুনতে পায় তান্ত্রিক কি ভাষায় যেন কথা বলছে, তবে কার সাথে কথা বলছে সেটা বোঝা যাচ্ছে না। সেই সাথে একটা ফিসফিস কণ্ঠ কানে ভেসে আসে। কথাগুলো কোন ভাষায় সেটা কেউ বুঝতে পারে না। এভাবে অনেক সময় কথা বলার পর সেই পাখিটা আবার একটা আগুনের গোলা হয়ে আর একটা হাড়ির মধ্যে ঢুকে যায়। আর তখনই তান্ত্রিক একটা লাল কাপড় দিয়ে হাড়ির মুখটা বন্ধ করে দেয়। তারপর কিছু লাল কালো সুতা দিয়ে হাড়ির মুখটা বেঁধে দেয়। তারপর সবাই মিলে সেখান থেকে চলে আসে। তান্ত্রিক সবাইকে বলে একটা পিশাচ জিন ওই নারকেল গাছে থাকতো। পিশাচ জিনটা একটা তান্ত্রিকের পোষা জিন ছিল। জিনটা খুবই রাগী আর হিংস্র। জিনটা মানুষ ও পশু পাখির রক্ত খেত। সেই জন্য তান্ত্রিক জিনটাকে শাস্তি দেয়। জিনটা তখন পালিয়ে চলে আসে আর সেই নারকেল গাছে থাকা শুরু করে। ওই পিশাচ জিনটাই হত্যাগুলো করেছে। গ্রামে যা যা ঘটেছে সব ওই পিশাচ জিনটাই করেছে। ওই তান্ত্রিকের মাধ্যমেই দীপকের মৃত্যুর কথা জানা যায়। তান্ত্রিক বলে যে সে পিশাচ জিনটাকে বন্দী করেছে। এখন থেকে আর কোনো সমস্যা হবে না এই গ্রামে। তান্ত্রিক ওই জিনটাকে তার সাথে করে নিয়ে যায়। ওই জিনটাকে তান্ত্রিক কি করেছিল এরপরে সেটা আর আমরা জানতে পারিনি। ইমরান ভাই, এটাই ছিল আজকের ঘটনা। ঘটনাটা আপনার কণ্ঠে অনেক ভয়ঙ্কর লাগবে আমি মনে করি। লিসেনারদের যদি এই ঘটনাটা ভালো লাগে তাহলে আমি আবার নতুন ঘটনা লিখে পাঠাবো। ইমরান ভাই, আমার কাছের কিছু ভাই ব্রাদার ভূত আড্ডার ঘটনা শুনে তাদের কাছে থেকে ঘটনা সংগ্রহ করে আমি লিখে পাঠাবো। ভূত আড্ডা টিমের প্রতি ভালোবাসা রইল। ভূত আড্ডা অনেক দূর এগিয়ে যাক এই কামনাই করি। ইমরান ভাই, আমি আবার ফিরে আসব নতুন কোনো ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ সুকান্ত দেব ভাই, ওয়ান্স এগেইন দুর্দান্ত একটা ঘটনা দিয়েছেন ভাই। আপনার ঘটনাগুলো সত্যিই ভাই অসাধারণ হয়। সবসময় ভাই আপনার ঘটনার একটা অপেক্ষায় থাকি যে আবার কবে আপনার ঘটনা পাবো।
সত্যি ভাই, আপনার ঘটনাগুলো পড়ে যেমন একটা ভিন্নতা কাজ করে, সেই রকম অন্য লেভেলের একটা ডার্কনেস থাকে আপনার প্রত্যেকটা ঘটনাতেই। এর আগেও আমার যতদূর মনে পড়ে সুকান্ত দেব ভাইয়ের আরও 2টা ঘটনা আমাদের চ্যানেলে শেয়ার করা হয়েছে, মেবি 2টা আর 3টা। তো ওই ঘটনাগুলো অনেক ডার্ক ছিল, অনেক ভয়ঙ্কর ছিল। আর এই ঘটনাটা তো এক কথায় ভাই উড়াই দিয়েছেন, অস্থির একটা ঘটনা ছিল ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, এত দূর থেকে আমাদের সাথে কানেক্ট থাকার জন্য, আমাদেরকে ঘটনা দেওয়ার জন্য। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সুকান্ত দেব ভাইয়ের আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আর কথা বাড়াবো না, ওয়ান্স এগেইন সুকান্ত দেব ভাই আপনাকে ধন্যবাদ জানাই। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। তাহলে চলুন শুনে আসি রিপন মাহমুদের কবরস্থানের বুড়ো নামক সেই ভয়ঙ্কর ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি আপনাদের মাঝে ঠিক সেভাবেই উপস্থাপন করার জন্য। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই ও ভূত আড্ডার সকল শ্রোতা বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি রিপন মাহমুদ। এর আগে আপনাদেরকে একটা ঘটনা লিখে পাঠিয়েছিলাম এবং ইমরান ভাই ঘটনাটি অনেক সুন্দর করে পড়ে শুনিয়েছেন। তো সেখান থেকে উৎসাহিত হয়ে আবারও আপনাদেরকে একটা ঘটনা লিখে পাঠালাম। এই ঘটনাটি রিসেন্টলি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আশা করি ইমরান ভাই এই ঘটনাটিও আপনি পড়ে শোনাবেন। তো আর কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাচ্ছি আমার ঘটনায়। কক্সবাজার থেকে ইনানি বিচের যাবার রাস্তায় একটি পুরনো কবরস্থান পড়ে। কবরস্থানের নাম দক্ষিণ পেচারদ্বীপ কবরখানা। গত মাসে কক্সবাজার যাবার পথে কৌতূহলবশত গাড়ি থেকে নেমে যাই সাইনবোর্ড দেখে। রাস্তা ধরে হেঁটে 10 মিনিট হাঁটার পর কবরস্থানের দেখা পেলাম। ভাঙাচোরা একটা পুরনো কবরস্থান, মাঝে বিরাট এক অশ্বত্থ গাছ। আশেপাশের রেলিংগুলো ভেঙে গেছে। আমি গাড়ি থেকে একাই নেমেছিলাম, সাথে মামা এবং উনার পরিবারের সবাই ছিল। তবে উনারা আমার সাথে না এসে রাস্তার পাশে এক দোকানে চা নাস্তা খেতে লাগলেন। যাই হোক, আমি চারিদিকে ভালো করে খুঁজেও কাউকে পেলাম না। আরো খানিকটা এগিয়ে কবরস্থানে প্রবেশ করলাম। শ্রোতা বন্ধুগণ, বাড়িয়ে বলার কিছু নেই। দিনের আলোতে আমি খুব সাহসী, ভয় ডর যা লাগে তা তো রাতের অন্ধকারে। কবরস্থানে পাড়া দেওয়ার সাথে সাথে একটা হিমশীতল বাতাস বয়ে গেল। শীতের দাপট কমে গেছে এখন, তাই আমার গায়ে একটা হাফ হাতা হাওয়াই শার্ট। এতক্ষণে তেমন একটা টের পাচ্ছিলাম না সমুদ্রের পাশের ঠান্ডা হাওয়া, তবে কবরস্থানে ঢোকার সাথে সাথে কেন যেন গায়ে কাঁটা দিয়ে উঠল শীতে। মাটি ভেজা স্যাঁতস্যাঁতে। আশেপাশে কাউকে না দেখে ভাবলাম ফিরে যাব। ঠিক তখনই চোখের বাম কোণের কিছু একটা নড়ে উঠতে দেখলাম। 1 পা 2 পা করে এগিয়ে দেখলাম, সেখানে দেখতে পেলাম একটা বুড়ো লোক চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করছেন। উনাকে ডিস্টার্ব করবো কিনা বুঝতে পারলাম না। এতক্ষণ যাবৎ ঘুরছি, কারো দেখা পেলাম না। এখন হঠাৎই এই বুড়ো কোত্থেকে এলো ঠিক বুঝতে পারলাম না। আস্তে করে গলা খাকানি দিলাম, সাথে সাথে বুড়োর বিড়বিড় করা থেমে গেল, তবে চোখ খুলল না। নিচু কিন্তু স্পষ্ট গলায় জিজ্ঞেস করলো, কি চাই? উনার আচরণে আমি কিছুটা বিভ্রান্ত হলাম। আমতা আমতা করে বললাম, না মানে কবরস্থানের সাইনবোর্ডে দেখলাম রাস্তা থেকে, তাই একটু দেখতে এলাম আর কি। বুড়ো তখনও চোখ খোলেনি, বলল, কবরস্থানে দেখার কিছু নেই। এখানে অনেক রকমের জিনিস ঘোরাঘুরি করে। হুট করে পুরনো কবরস্থানে ঢোকার আগে কাউকে সাথে নেওয়া ভালো, না হলে বিপদে পড়তে পারো। আমি বললাম, দিনের আলোতে আবার কিসের ভয়? এবার সাথে সাথে চোখ খুলে ফেলল বুড়োটা। তারপর বলল, দিনের আলোতেও তারা আসতে পারে, সাবধানে চলাচল করা ভালো।
মঙ্গল অমঙ্গল দুরকমের বায়ুই আছে, মঙ্গল বায়ুর পরেই অমঙ্গল বায়ু আসে। আমি আরো কিছু জিজ্ঞেস করতে নিলাম, কিন্তু বুড়ো কড়া গলায় বলে উঠল, এবার গাড়ির দিকে যাও। তোমার ছোট মামাতো ভাই রাকিব গাড়ির দরজা লাগাতে গিয়ে হাতে কেঁচা খেয়েছে। তোমার মামা মামি দুজনেই খুব অস্থির। তোমার মোবাইলে কল দিচ্ছে, কিন্তু তারা তোমার নেটওয়ার্ক নাই, তাই ফোন আসছে না। আমার চোখ যেন কোটর থেকে বাইরে বেরিয়ে আসবে। এই বুড়ো এইসব কি বলে? বেটা হয়তো পাগল ছাগল, কিন্তু রাকিবের নাম জানলো কিভাবে? আধারে ঢিল মারছে না তো? সেখানে থাকাটা আর নিরাপদ মনে করলাম না। পিছন ফিরে হাঁটা দিলাম। হঠাৎ খেয়াল হলো, লোকটির শরীরের ওপরের অংশ দেখা গেলেও নিচের অংশটি দেখিনি আমি। সেটা কি মাটিতে পোতা ছিল? ঘাড় ঘুরিয়ে দেখে আমার হৃৎপিণ্ড একটা বড়সড় লাফ মারল। বুড়ো তো দূরের কথা, কারো টিকিটা পর্যন্ত নজরে আসছে না। তবে বুড়ো যেখানে বসেছিল সেখানে একটা গর্ত মতন দেখলাম। এগিয়ে গিয়ে উকি দিলাম, দেখলাম এটা একটা ভাঙা কবর, অনেক পুরনো। ভিতরে সূর্যের আলো পৌঁছাতে পারছে না। আমি খানিকটা ভয় পেয়ে গেলাম। ঘুরে প্রায় দৌড়ে এগিয়ে চলে আসলাম গাড়ির দিকে। দৌড়ে আসার ফলে 10 মিনিটের রাস্তা হয়ে গেল 3 মিনিটের দূরত্ব। দূর থেকে দেখলাম মামা মামি গাড়ি ঘুরিয়ে কক্সবাজারের দিকে যাবার প্রস্তুতি নিচ্ছেন। পিছনের সিটে মামি রাকিবকে বুকের সাথে চেপে ধরে আছেন। দৌড়ে গিয়ে গাড়িতে উঠলাম এবং সাথে সাথে জানতে পারলাম গাড়ির দরজা লাগাতে গিয়ে বেখেয়ালে কেঁচা খেয়েছে রাকিব। তখন আমি ভাবতে লাগলাম, আসলে কে ছিল এই বুড়োটা, আর সে কেনই বা আমাকে এইসব কথা বলল? আসলে এই কথাগুলোর আমার কোনো উত্তর জানা নেই। আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এই ছিল আমার ঘটনা। আশা করি ইমরান ভাই আপনি আপনার সুন্দর কণ্ঠে এই ঘটনাটি শ্রোতা বন্ধুদেরকে পড়ে শোনাবেন। তো আবারও আপনাদেরকে কোনো এক ঘটনা লিখে পাঠাবো। আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমার এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। আসলে এটাকে ঘটনা বললে ভুল হবে, এটা আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা, যা আপনাদের কাছে ইমরান ভাইয়ের মাধ্যমে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আবারও কোনো একদিন আপনাদের সাথে কথা হবে নতুন কোনো এক ঘটনায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই রিপন মাহমুদ ভাই, অন সেকেন্ড অনেক জোশ ছিল আপনার ঘটনাটি, মানে অনেক রহস্যময় একটা ঘটনা ছিল। সত্যি ভাই, মানে ভিন্ন রকম একটা ছিল। কক্সবাজারের এমন একটা জায়গা, টুরিস্ট প্লেসে এরকম ভয়াবহতা আসলে কল্পনাতীত। সত্যি ভাই, ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। এত সুন্দর গুছিয়ে আপনি ঘটনাটা লিখছেন না, পড়ার সময়ও বেশ অনুভব করতে পারছি আপনার ঘটনাগুলো। ধন্যবাদ ভাই, এভাবেই পাশে থাকবেন, এভাবেই ঘটনা দেবেন, এভাবেই ভালোবাসা আদান প্রদান করবেন আশা করি। তো আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম ভাই। চটজলদি পাঠিয়ে দিন আপনার পরবর্তী ঘটনাটি। আর বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন রিপন মাহমুদ ভাইয়ের আজকের এই ঘটনাটি কেমন লেগেছে আপনাদের কাছে। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের সর্বশেষ তথা তৃতীয় ঘটনায়। তাহলে চলুন শুনে আসি নয়ন ভাইয়ের বাচ্চা প্রেতাত্মা নামক সেই দুর্দান্ত ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। একটি সত্য ঘটনা। আমার নাম নয়ন, আমার বাড়ি যাত্রাবাড়ির মাতাউলে। ঘটনার সময় 19শে জুলাই 2009 সাল। আমরা 3 বন্ধু মিলে মাছ চাষ করার জন্য একটি পুকুর লিজ নিয়েছিলাম। পুকুরের পানি ছিল হাঁটুর উপর থেকে কোমর পর্যন্ত। পুকুরের এক পাশে ছিল একটি পুরাতন হিন্দু বাড়ি,
এবং অপর পাশে ছিল পরিত্যক্ত বাড়ি, যেখানে কেউ বাস করত না, এবং আরেক পাশে ছিল কচুর ক্ষেত। পুকুরের মধ্যে অনেক কচুরিপানা এবং রাক্ষসে মাছ ছিল, তাই আমরা ঠিক করলাম পুকুরটা পরিষ্কার করার জন্য। কিন্তু আমরা পুকুরটিতে পরিষ্কার করতে ব্যর্থ হই। পরিষ্কার করার সময় পানি খাওয়ার উদ্দেশ্যে হিন্দু বাড়িতে যাওয়ার পথে মাথায় কি জানি একটা জিনিস উপর থেকে পড়ে। সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর আমি বুঝতে পারলাম যে আমি রাস্তার উপরে পড়ে রয়েছি। জ্ঞান ফেরার পর আমি আমার বন্ধুদের কাছে ফিরে যাই। এ ব্যাপারে আমি কারোর সাথে কোনো আলাপ করিনি। পুকুর পরিষ্কারে ব্যর্থ হবার কারণে পরের দিন আমরা পানি সেচার মেশিন ও দুজন লোক ঠিক করি। কিন্তু মেশিন দিয়ে সারাদিন পানি সেচার পরও মাত্র আধা ইঞ্চি পানি কমেছিল। সবার কাছে ব্যাপারটা অস্বাভাবিক মনে হয়। এর জন্য আমরা মাছ চাষ করার পরিকল্পনা বাদ দেই। তার কদিন পর জানতে পারি এখানে আমাদের আগে অনেকেই কিছু এলাকার বড় ভাই মাছ চাষ করত, কিন্তু তারা হঠাৎ করে মাছ চাষ করা বন্ধ করে দেয়। বন্ধ করার কারণ আমাদের জানা ছিল না, তাই কারণ জানার জন্য বড় ভাইদের একজনকে জিজ্ঞাসা করি, কিন্তু প্রথমে সে কিছু বলতে রাজি হলো না। তারপর আমার সাথে ঘটে যাওয়ার সব ঘটনা খুলে বলি। তারপর সে মাছ চাষ বন্ধ করার কারণ বলতে রাজি হয়। তারা 3 বছর আগে এই পুকুরের মাছ চাষ করত। পাহারা দেওয়ার জন্য প্রতি রাতে 2 জন করে থাকতো। রাতে থাকার জন্য তারা পুকুরের মাঝে একটি বাঁশের টোং ঘর তৈরি করে দেয়। এক রাতের ঘটনা, সে রাতে রনি ভাই এবং অন্য আরেকজনের সাথে থাকার পালা ছিল, কিন্তু একজনের সমস্যা থাকার কারণে রনি ভাইকে একাই থাকতে হয়। রনি ভাই ছিল অনেক সাহসী এবং তার হাতে ছিল একটি মাছ মারার ট্যাটা। মধ্যরাতে তিনি ডোবায় বসে সিগারেট টানছিলেন। এমন সময় তিনি পুকুরের মাঝখানে পানির ঝোপঝাপ আওয়াজ শুনতে পেলেন। সে মনে করে চোর মাছ চুরি করতে এসেছে, তাই সে টুংঘরের নিচের থেকে নৌকাটা নিয়ে দেখতে যায়। যাওয়ার পরে শব্দ বন্ধ হয়ে যায় এবং কিছুই দেখতে পায় না। তার একটু ভয় লাগা শুরু করে। তখন সে আবারও টুংঘরে ফিরে আসে। আসার পর আবার সেই শব্দ শুরু হয়। তার ভয় যেন বেড়ে যায়। সে এবার আর পানিতে নামে না, উপর থেকেই দেখার চেষ্টা করে ওখানে কিসের শব্দ হচ্ছে। কিছুক্ষণ পর সে দেখতে পেল কচুক্ষেত থেকে একটি 3 অথবা 4 বছরের একটি বাচ্চা পানিতে লাফিয়ে লাফিয়ে গোসল করছে। সে ভাবে আশেপাশে কোনো জনবসতি নেই, আর এত রাতে এই বাচ্চার এখানে আসার কথা না। একটু পর সে দেখতে পেল বাচ্চার সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। একজনের পর 3 জন দেখতে পেল। 3 জন বাচ্চা পুকুরের পানিতে ঝাপাঝাপি করছে। তাদের পরনে কোনো কাপড় ছিল না। তখন রনি ভাই বুঝতে পারল যে এগুলো মানুষের সন্তান না। এক পর্যায়ে বড় ভাই তার হাতে থাকা ট্যাটা দিয়ে বাচ্চাগুলোকে আঘাত করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু অজানা ভয় ও শঙ্কার কারণে বাচ্চাদের আঘাত করা থেকে বিরত থাকলেন। কিছুক্ষণ পর দেখতে পেলেন বাচ্চা 3টা কোথায় যেন উধাও হয়ে গেছে। রনি ভাই বুকে অনেক সাহস নিয়ে টুংঘরের উপরে ফিরে গেলেন। এক সময় তিনি ঘুমিয়ে পড়লেন। খুব ভোরে তার ঘুম ভেঙে যায়। তিনি দেখতে পেলেন অনেক বৃষ্টি হচ্ছে। তিনি বৃষ্টির মধ্যে বাসার উদ্দেশ্যে রওনা হলেন। বাসায় যাওয়ার পথে তার মনে হলো কে যেন তার পিছু নিয়েছে, কিন্তু পিছনে তাকিয়ে কাউকেই দেখতে পেল না। পিছনে কে হাঁটছে এটা দেখার জন্য একটা দেয়ালের পিছনে লুকায়। লুকানো অবস্থায় সে অনুভব করে তার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে। মাথা ঘুরিয়ে তাকাতেই কে যেন তাকে প্রচণ্ড জোরে চর মারে। চর মারার পর রনি ভাই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে নিজেকে মসজিদে আবিষ্কার করে। মসজিদের ইমাম সাহেবের কাছে শুনতে পায় একটা লোক তাকে অজ্ঞান অবস্থায় পাওয়ার পর মসজিদে নিয়ে আসে। পরে আমার সেই বড় ভাই ইমাম সাহেবের কাছে গত রাতের সব ঘটনা খুলে বলে। ঘটনা শোনার পর ইমাম সাহেব বলে, তোমার উপরে খারাপ জিনিসের আচর করেছে। এবং সে ইমাম সাহেবের কাছ থেকে আরও জানতে পারে যে
পুকুরের পাশে সেই হিন্দু বাড়িতে একটা বুড়ো মহিলা ও তার মেয়ে ও 3 নাতি বসবাস করত। এক পর্যায়ে বুড়ি মহিলার মেয়ে এবং নাতি 3টি কলেরা রোগে হয়ে মারা যায়। মারা যাওয়ার পর বুড়ি মহিলা কাউকে না জানিয়ে মৃতদেহগুলো বাড়ির পাশের সেই কচু ক্ষেতে পুঁতে রাখে। ঘটনা শোনার পর রনি ভাই বুঝতে পারে যে গতকাল রাতের বাচ্চাগুলো ছিল বুড়ির সেই মারা যাওয়া নাতি নাতনি 3 জনের আত্মা। এরপর হুজুর রনি ভাইকে কিছু পানি পড়া এবং একটি তাবিজ দিয়ে দেন আর বলে দেন এই তাবিজটি যেন সবসময় পরিধান করে। এরপর রনি ভাইয়ের সাথে আর যদিও এমন কোনো সমস্যা হয়নি, কিন্তু তিনি আর সাহস করে সেই পুকুরে মাছজনিত কোনো কাজ করতে সাহস পাননি। তো ইমরান ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করি ঘটনাটা আপনার বেশ পছন্দ হবে। ঘটনাটা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আগামীতে আপনাদেরকে আবারও নতুন ঘটনা লিখে পাঠাবো। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ নয়ন ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ভাই, ঘটনাটা বেশ ইউনিক ছিল। মানে গ্রাম বাংলার ঘটনা তো সব সময় ভাই মানে অন্য সব ঘটনার থেকে একটু বেশি স্পেশাল হয়, বেশি ডার্ক হয়। ঠিক তেমনই ছিল আজকের ঘটনাটি যদিও ছোট্ট একটি ঘটনা, কিন্তু ভাই এই ছোট্ট ঘটনার মধ্যে ডার্কনেসে ভরপুর ছিল। মানুষ বলে না ছোট মরিচের ঝাল বেশি, ঠিক সেই রকমই ছিল এই ঘটনাটাও। বেশ ভালো লেগেছে ভাই। আপনার কাছে কিন্তু আরও ঘটনা চাই ভাই। এরকম আপনার কাছে যত ঘটনা আছে ভাই সব লিখে পাঠিয়ে দিন। আপনার ঘটনা অবশ্যই প্রকাশ করা হবে। ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা ঘটনা এত সুন্দরভাবে আমাদেরকে লিখে পাঠানোর জন্য। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন নয়ন ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। শুধু নয়ন ভাই নয়, আমাদের আজকের এই 3টা ঘটনা, প্রথমে সুকান্ত দেব ভাইয়ের, তারপর রিপন মাহমুদ ভাইয়ের, এখন নয়ন ভাইয়ের, এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে বলতে চাই, আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে দিন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে 2টি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়া আপনারা চাইলে কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। আশা করি আজকের এপিসোডটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তাহলে কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।